অদ্ভুত এক গ্রাম, যেখানে রাত নামতেই নেমে আসে নিস্তব্ধতা। মানুষের আনাগোনা তো দূর, পাখির ডাকও থেমে যায়, বাতাসও যেন ভারী হয়ে ওঠে। সবকিছু যখন থমকে যায় তখনই ভেসে আসে এক রহস্যময় নারীর সুরেলা কণ্ঠ, যার ডাকে সাড়া দিলেই নিশ্চিত মৃত্যু। কে এই নারী? কেন তার ডাকে মৃত্যু ঘটে মানুষের? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বলছিলাম, সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ নিশির ডাকের কথা, যার প্রত্যেকটা মুহূর্তে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আর শেষটা আপনার মনকে কাঁদিয়ে তুলবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা নারায়ণ নামের একটা লোককে দেখতে পাই। নারায়ণ আজ প্রথমবার একা সেতার বাজাবে, তাই সে দেবীর আশীর্বাদ নেয়। এরপর ঘোড়ার গাড়িতে করে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয় যেখানে সে সেতার বাজাবে। কিন্তু জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘোড়ার গাড়ি থেমে যায়। নারায়ণ গাড়িয়ালের নাম ধরে ডেকে জিজ্ঞেস করে সে কেন গাড়ি থামালো, কিন্তু গাড়িয়াল কোনো জবাব দেয় না। নারায়ণ প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎ দূর থেকে গানের আওয়াজ ভেসে আসতে থাকে। নারায়ণ বুঝতে পারছিল না কোথা থেকে ভেসে আসছে এই মধুর আওয়াজ। ঠিক তখনই গাড়ির দরজায় কেউ একজন নক করতে শুরু করে। সেই সাথে অদ্ভুত গলায় নারায়ণের নাম ধরে ডাকতে থাকে। দরজা খুলতেই নারায়ণ এক নারীর অবয়ব দেখতে পায়। তাকে দেখেই সে বলে ওঠে, বৌঠান তুমি? নারায়ণের কিছু বুঝে ওঠার আগেই তার সেই বৌঠান নারায়ণকে বীভৎসভাবে হত্যা করে। এরপর নারায়ণের সেই সেতারের তার দিয়েই তাকে গাছের সাথে ঝুলিয়ে রেখে দেয়। এটা ছিল 19 শতকের ঘটনা। এরপর আমাদেরকে বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা 6 বন্ধুকে দেখতে পাই: তিতলি, অরুণ, নীল, অনি, মেঘলা আর ঋতু। এরা সবাই মিউজিক নিয়ে পিএইচডি করছে, আর তাদের এবারকার রিসার্চের সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এক দুর্গাপূজার সময় রিসার্চ করার জন্য ওরা সোনামুখী নামের এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা জানতে পেরেছিল যে এই গ্রামেই নাকি রবীন্দ্রনাথের সবচেয়ে পছন্দের গায়িকা নিশিগন্ধা থাকতো। সোনামুখীতে ছিল নিশিগন্ধার শ্বশুরবাড়ি। 1940 সালে রবীন্দ্রনাথ একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন পরের বছর নিশিগন্ধার গলায় গান শুনতে সোনামুখী যাবেন। কিন্তু এর পরের বছরেই তিনি মারা যান। রবীন্দ্রনাথ কি মৃত্যুর আগে তার প্রিয় গায়িকার গলায় গান শুনতে পেরেছিলেন? এই প্রশ্ন ওই 6 বন্ধুর মাথায় ঘুরপাক খাচ্ছিল। সাথে জানার আগ্রহ কে এই নিশিগন্ধা, যাকে রবীন্দ্রনাথ এত পছন্দ করতেন। নিজেদের সমস্ত কৌতূহল মেটাতে ওরা রওনা হয় সোনামুখী গ্রামের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় একটু চা পান করার জন্য ওরা একটা টং দোকানের সামনে গাড়ি থামায়। কথায় কথায় দোকানদারকে জিজ্ঞেস করে, এখান থেকে সোনামুখী কত দূর? দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করে, আবার কে মরল? ওরাও তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেউ মরতে যাবে কেন? দোকানদার বলে, সোনামুখী থেকে সবসময় মরার খবরই আসে তো, তাই বললাম। ওই গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম। সন্ধ্যার পর ওই গ্রামে কেউ যায় না, এমনকি সূর্য ডোবার পর ওই গ্রামের লোকেরাও ঘর থেকে বেরোয় না। ওই গ্রামে কোনো পূজা পার্বণও হয় না, কারণ রাত হলেই গ্রামে নিশির ডাক শোনা যায়। এসব শুনে গাড়ির ড্রাইভার বলে, আপনারা তো আমাকে আগে বলেননি যে আপনারা ওই অভিশপ্ত সোনামুখী গ্রামে যাচ্ছেন। ওই গ্রামে আমি কেন? কোনো মানুষ গাড়ি নিয়ে যাবে না। ড্রাইভার ওদেরকে মাঝপথে ছেড়ে গাড়ি নিয়ে ফিরে চলে যায় শহরে। এটা নিয়ে ওই ছেলেরা সবাই খুব চিন্তায় পড়ে যায়। এমন একটা অবস্থা যে না পারবে তারা শহরে ফিরতে, আর না পারবে সোনামুখী গ্রামে যেতে। বড় বিপদে পড়ে যায় 6 বন্ধু। হঠাৎ করে ওরা খেয়াল করে চায়ের দোকানের পাশেই একটা লোক ভ্যান নিয়ে বসে আছে। ওরা তখন ভ্যানওয়ালাকে রিকোয়েস্ট করে সোনামুখী গ্রামে পৌঁছে দেওয়ার জন্য। ভ্যানওয়ালাও রাজি হয়ে যায়। সোনামুখী গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে ওরা পৌঁছে যায় নিশিগন্ধার শ্বশুরবাড়িতে। রাজপ্রাসাদের আদলে তৈরি বেশ পুরনো একটা বাড়ি। তাদেরকে দেখে কেয়ারটেকার এগিয়ে এসে অরুণের খোঁজ করে, কারণ অরুণ কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করেই এখানে এসেছে। কেয়ারটেকার বলে, তোমাদের না আমি বলেছিলাম গ্রামে আসলে সকাল সকাল আসতে, কিন্তু তোমরা তো সূর্য ডুবিয়ে তারপর এলে। তখন তিতলি জিজ্ঞেস করে, এই বাড়ির লোকজন জানে তো আজ আমরা আসবো? কেয়ারটেকার অবাক হয়ে বলে, কোন বাড়ির লোক জানবে? এই বাড়িতে তো বহু বছর ধরে কোনো মানুষ থাকে না। আমি মাঝে মাঝে বাড়িটা পরিষ্কার করে রাখি। তোমরা আসবে তাই আজও পরিষ্কার করে রেখেছি। এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। সবাই এবার অরুণের ওপর বিরক্ত হয়ে বলে, তুই আগে থেকে জানতে এই বাড়িতে কেউ থাকে না, তাহলে আমাদের নিয়ে আসলি কেন? এখানে আমরা কার ইন্টারভিউ নিতে এসেছি? অরুণ ওদেরকে থামিয়ে দিয়ে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, আমাদের রাতের খাবারের কোনো ব্যবস্থা হবে কি? কেয়ারটেকার বলে, রাতের খাবার তোমরা আমার বাড়ি থেকে নিয়ে আসতে পারো, কিন্তু খাবার নিতে গেলে অবশ্যই ছেলে মানুষ যাবে। এই গ্রামে রাতের বেলায় কোনো মেয়ে মানুষের কণ্ঠের ডাকে সাড়া দেয় না। এই কথা বলে কেয়ারটেকার চলে যায়, আর যাওয়ার আগে ওদের সাবধান করে দিয়ে যায় যে কেউ যেন বাদ্যযন্ত্র না বাজায়। কেয়ারটেকার চলে যাওয়ার পর 6 বন্ধু প্রাসাদের ভেতর ঢুকে পড়ে।
ভেতরের দিকটা একটু অন্ধকার হলেও প্রাসাদের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। কেউ কেউ আবার অন্ধকার পরিবেশ দেখে একটু ভয়ও পাচ্ছিল। এত পুরনো বাড়ির ভেতরে আবার ভূত টুত আছে কিনা কে জানে। বাড়ির ভেতর একটা বড় মন্দিরও আছে। মন্দিরটা দেখে তিতলি সেদিকে এগিয়ে যায়। সে মন্ত্রমুগ্ধের মতো মন্দিরের দুর্গা মূর্তিটার দিকে তাকিয়ে থাকে। তিতলির মনে হয় এই মন্দিরটা যেন তার অনেক চেনা। সে আগেও এখানে পুজো হতে দেখেছে। হঠাৎ কেউ একজন তিতলিকে সই বলে ডাক দেয়। তিতলি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সে অনেক অবাক হয়। এর মাঝে অরুণ একা একা দোতলায় চলে যায়। সবাই তাকে নিষেধ করে এভাবে একা একা অন্ধকারে যেন উপরে না যায়, কিন্তু অরুণ কারো কথাই শোনে না। কিছুক্ষণ পর সে ফিরে এলে একজন তাকে জিজ্ঞেস করে, রিসার্চ করার মতো ওপরে কিছু পেলি? অরুণ বলে, আমার এক আত্মীয় এই গ্রামে থাকে। সে এই বাড়ির ব্যাপারে অনেক কিছুই জানে। নিশিগন্ধার নামটাও আমি তার কাছ থেকেই শুনেছি। কাল সকালে আমরা ওনার ইন্টারভিউ নেব। তাই আমি ভাবছি এখন একটু ওনার বাড়ি গিয়ে বলে আসি যে উনি যেন সকাল সকাল এখানে চলে আসে। সবাই সেটা মেনে নেয়। আর যাওয়ার আগে অরুণ সবাইকে বলে যায় যে আমার যদি ফিরতে দেরি হয় তোরা কেয়ারটেকারের বাড়ি থেকে খাবারগুলো নিয়ে আসিস। অরুণ চলে যাওয়ার পর বাকি বন্ধুরা শোয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এক একজন থাকার জন্য এক একটা রুম বেছে নেয়। তিতলি আর মেঘলা চলে যায় একটা রুমে। ওই রুমের ভেতর একটা আয়নার দিকে তিতলি অদ্ভুতভাবে তাকিয়ে বলে, এটা আমি আগেও দেখেছি। মেঘলা তখন ঠাট্টা করে বলে, কি দেখেছিস? নিজের চেহারা নাকি আয়না? অন্যদিকে অরুণ টর্চ জ্বালিয়ে ঘুটঘুটে অন্ধকার পথ পেরিয়ে একটা বাড়িতে চলে যায়। সেখানে আমরা জানতে পারি এটা অরুণের কোনো আত্মীয়র বাড়ি নয়, অরুণের নিজের বাড়ি। এই বাড়িতে অরুণের মা থাকে। অরুণকে দেখে তার মা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? তোকে না আমি এই বাড়িতে আসতে নিষেধ করেছি? অরুণ বলে, আমি আমার নিজের বাড়িতে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসবো, এতে সমস্যা কোথায়? অরুণের মা বলে, তুই জানিস না এই গ্রাম অভিশপ্ত, তাই এই গ্রামে তোর আসা নিষেধ। তুই তো জানিস সন্ধে নামলে এখানে কি হয়। সন্ধে নামলে ওই নিশির ডাক শোনা যায়। সেতার বাজাতে গিয়ে তোর বাবা আর দাদুর মৃত্যু হয়েছে। নিশি ওদের দুজনকে নৃশংসভাবে হত্যা করেছে। নারায়ণ ব্যানার্জির মৃত্যুর কথা মনে করতেই এখনো গ্রামের লোকেরা ভয়ে কেঁপে ওঠে। তোর দাদুকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই নিশি। এরপর সেতারের তার দিয়ে বটগাছে ঝুলিয়ে রেখেছিল। অরুণ বলে, আমি এসবের কোনো কিছু বিশ্বাস করি না। আমার জন্মের আগেই আমি আমার বাবাকে হারিয়েছি, আর জন্মের পর থেকে তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছ। এই নিশির ডাক, গ্রামের অভিশাপ, এসবের কথা চিন্তা না করে একবার আমার কথা চিন্তা করো মা। তখন অরুণের মা বলে, তোর কথা ভেবেই তো এতদিন তোকে আমার থেকে দূরে রেখেছি। অন্যদিকে তিতলি এবং নীল খাবার নেওয়ার জন্য কেয়ারটেকারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে ওরা গুনগুন করে গান গাচ্ছিল। সেই সময় জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত চেহারার বৃদ্ধা এসে ওদেরকে বলে, গাও গাও, আরও গান গাও, গান গাইলেই তো ও আসবে। এরপর নীল যখন কেয়ারটেকারের দরজায় নক করছিল, তিতলি তখনও গুনগুন করে গান গাইছিল। এটা শুনে কেয়ারটেকার রেগে গিয়ে বলে, এই গ্রামে কেউ গান গায় না, গান গাইলেই তার মৃত্যু হয়। তিতলি এবং নীল এসব কথা শুনে বেশ অবাক হয়। প্রাসাদে ফিরে গিয়ে তারা তাদের বন্ধুদের সঙ্গে এই গান গাওয়ার বিষয়টা সম্পর্কে শেয়ার করে। তবে তারা এটা বুঝে উঠতে পারছিল না যে যেই গ্রামে গান গাওয়া নিষেধ, সেখানে রবি ঠাকুরের পছন্দের গায়িকা কিভাবে থাকতে পারে। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই নিশি আসলে কে? তখন তিতলি তাদেরকে জানায় যে নিশি হচ্ছে গ্রাম বাংলার কথিত এক ভূত, যে কিনা ইচ্ছে মতো যে কোনো মেয়ের গলা নকল করতে পারে। নিশি সাধারণত রাতের বেলায় বের হয়ে মানুষের নাম ধরে ডাকে, তবে শুধুমাত্র 3 বার। নিশির ডাক শুনে কেউ পেছনে তাকালেই নাকি তার মৃত্যু হয়। এদিকে অরুণের মা অরুণকে ঘরে বসিয়ে রেখে তার জন্য খাবার আনতে যায়, আর তাকে বলে যায়, তুই চুপচাপ এখানেই বসে থাকবি, কোথাও যাবি না কিন্তু। তবে অরুণ সেখানে থাকা একটা নিউজ পেপারের ওপর লিখে রেখে বেরিয়ে যায় যে তুমি কালকে সকাল সকাল প্রাসাদে চলে এসো। জঙ্গলের দিকে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন অরুণকে ডাক দেয়। অরুণ একটু বিরক্ত হয়ে বলে, মা তুমি কেন আবার পেছন পেছন আসতে গেলে? কিন্তু পেছনে তাকাতেই অরুণ দেখে তার মা নয়, এটা অন্য কেউ, একটা নারীর অবয়ব। অরুণ ভয়ে পালাতে শুরু করে। অন্যদিকে অরুণের ফিরতে দেরি হতে তার বাকি বন্ধুরা খেয়ে দিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই মেঘলার ঘুম ভেঙে যায়। কেন যেন তার একটু অদ্ভুত লাগছিল। সে একটা মোমবাতি জ্বালিয়ে একা একা চারপাশটা দেখতে শুরু করে। এরই মাঝে বাড়ির একটা দরজা খুললে সে দেখতে পায় অরুণের দেহটা গাছের সঙ্গে ঝুলছে। এরপর আমাদেরকে আবারও অতীতের ঘটনা দেখানো হয়। নারায়ণের এমন অদ্ভুত মৃত্যুর পর নারায়ণের বন্ধু মহেন্দ্র পাগল প্রায় হয়ে যায়। মহেন্দ্র অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে অনবরত বলতে থাকে, নারায়ণকে মেরেছে, এবার আমাদের সবাইকে মারবে, আমরা কেউ বাঁচতে পারবো না। তাদের আরেক বন্ধু ছিল কাশীনাথ, যে কিনা তাদের মধ্যে একজনের বাড়ির কেয়ারটেকার ছিল। তবে নিজের ট্যালেন্ট আর ছোটবেলা থেকে একসঙ্গে থাকার কারণে কাশীনাথও তাদের বন্ধু হয়ে উঠেছিল। তো সে মহেন্দ্রকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদেরকে কেন মরতে হবে?
মহেন্দ্র কাশীনাথকে বলে, তুই এখন চলে যা, আমার সব থেকে কাছের বন্ধু মারা গেছে, আমি একটু একা থাকতে চাই। এক বন্ধুর মৃত্যু আর এক বন্ধুর এমন অদ্ভুত আচরণ দেখে কাশীনাথও চিন্তিত হয়ে পড়ে। এরপর সন্ধ্যাবেলা মহেন্দ্র জঙ্গলের একটা গাছের নিচে বসে তার প্রিয় বন্ধু নারায়ণের কথা ভাবতে থাকে। সেই সময় পেছন থেকে কেউ একজন মহেন্দ্রকে ডাকতে শুরু করে। মহেন্দ্র প্রথমে ভাবে তার বোন ডাকছে, কিন্তু কিছুক্ষণ পরেই কণ্ঠস্বর বদলে যায়। সেই অদ্ভুত নারী কণ্ঠ মহেন্দ্রকে ঠাকুরপো বলে ডাকতে থাকে, অর্থাৎ নারায়ণকে যে বৌঠান হত্যা করেছিল সেই বৌঠান আবার এসেছে। মহেন্দ্র কোনো কিছু বুঝে ওঠার আগেই বৌঠান মহেন্দ্রকেও হত্যা করে। এরপর সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। অরুণের এমন মৃত্যুতে অরুণের বন্ধুরা তো ভেঙে পড়েই, সেই সাথে অরুণের মাও পাগল প্রায় হয়ে যায়। সন্তানকে বাঁচিয়ে রাখার জন্যই তো সে এতদিন এত কষ্ট করেছে, তাকে দূরে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারল না। এরই মাঝে বাড়িতে পুলিশও চলে আসে। পুলিশ অরুণের বাকি বন্ধুদেরকে জিজ্ঞেস করে তারা এই পুরনো বাড়িতে কেন এসেছে। অনি বলে, আমরা একটা গ্রুপ প্রজেক্ট করতে এসেছি। আমাদের প্রজেক্টের টপিক হচ্ছে রবীন্দ্রনাথের পছন্দের 5 জন গায়িকা। এই ব্যাপারে রিসার্চের জন্যই আমরা এখানে এসেছি, কারণ আমরা জানতে পেরেছি এই বাড়িতে নিশিগন্ধা নামের একজন মহিলা থাকতো। সে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পছন্দের গায়িকা ছিল, কিন্তু অরুণ কখনোই বলেনি যে এটা তার গ্রাম, আর এখানে ওর মাও আছে। আমরা জানি না ও কেন কথাটা লুকিয়ে রেখেছে। সবকিছু শোনার পর পুলিশ বলে, যতক্ষণ পর্যন্ত অরুণের পোস্টমর্টম রিপোর্ট না আসছে আপনারা কেউ এখান থেকে কোথাও যাবেন না। মেঘলা তখন পুলিশকে রিকোয়েস্ট করে বলে, আমাদেরকে প্লিজ একটু বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তখন ইন্সপেক্টর জানায় যে এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না, নেটওয়ার্ক পেতে হলে হয় থানায় যেতে হবে, নয়তো গ্রামের বাইরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনারা গ্রামের বাইরে যেতে পারবেন না। এই বলে ইন্সপেক্টর চলে যাচ্ছিল। তখনই নীল বলে ওঠে, আমাদের প্রোটেকশনের কি হবে? আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেবেন না? এরপর যদি ওই খুনি আমাদের কাউকে মারতে আসে, আমাদের কে বাঁচাবে? ইন্সপেক্টর তখন একটু বিরক্ত হয়ে যায়। তার সাথে থাকা কনস্টেবলকে রাতের বেলায় থাকার জন্য ডিউটি করতে বলে, কিন্তু কনস্টেবল কোনোভাবেই ওই ভুতুরে বাড়িতে ডিউটি করতে রাজি হয় না, একরকম পালিয়েই যায় সে। তখন ইন্সপেক্টর তাদেরকে উদ্দেশ্য করে বলে, এই গ্রামের কোনো পুলিশ এই বাড়িতে ডিউটি করতে রাজি হবে না, আমি বরং শহর থেকে পুলিশ আনার ব্যবস্থা করছি, ততক্ষণ আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এই বলে ইন্সপেক্টর অরুণের ডেড বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। এসব সহ্য করতে না পেরে অরুণের মা জ্ঞান হারিয়ে ফেলে। অরুণের বন্ধুরা তার চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। অরুণের মা কাঁদতে কাঁদতে বলে, অরুণের জন্মের পর থেকে আমি এই ভয়টাই পাচ্ছিলাম, তাই একদম ছোটবেলা থেকে আমি ওকে আমার থেকে দূরে রেখেছি। আমি ভেবেছিলাম দূরে থাকলে হয়তো আমার ছেলেটা বেঁচে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আমার ছেলেটা আর বাঁচল না। ওই নিশি আমার ছেলেটাকে মারার জন্যই গ্রামে টেনে এনেছিল। তিতলি তখন জিজ্ঞেস করে, বাস্তবে যদি নিশির কোনো অস্তিত্ব থেকেও থাকে, সে অরুণকে কেন হত্যা করলো? অরুণের মা বলে, 6 বংশের মানুষের ওপর নিশির ক্ষোভ আছে, এই 6 বংশের কেউ গান বাজনা করলেই নিশি তাদেরকে হত্যা করে। তিতলি তখন জানতে চায় কোন 6 বংশ। অরুণের মা বলে, আমি তাদেরকে দেখিনি, শুধু গল্প শুনেছি। একটা সময় এই জমিদার বাড়িতে বেশ ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হতো। পূজার অনুষ্ঠানে 6 বন্ধু গান বাজনা করত। এদের মধ্যে মহেন্দ্র বাঁশি বাজাতো, দীপঙ্কর বাজাতো ইশরাজ, কাশীনাথ বাজাতো ঢোল, আর ধীমান বাজাতো তবলা, হেমচন্দ্র বাজাতো শারদ, আর নারায়ণ বাজাতো সেতার। এই নারায়ণই হচ্ছে অরুণের দাদা। এই 6 বন্ধুর মধ্যমণি ছিল জমিদার বংশের একমাত্র ছেলে রাজশেখর। ওদের বাজনার তালে গান গাইত সে। তার গানের গলা ছিল অসাধারণ। এই 7 বন্ধু মিলে রাজপ্রাসাদের রোজ সন্ধ্যাবেলায় গানের আসর বসাতো। এদের মধ্যে নারায়ণ এবং মহেন্দ্র ছিল সবচেয়ে ভালো বন্ধু। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে গ্রামের মৃত্যুর ছায়া নেমে আসে। একে একে মরতে থাকে সবাই। এতটুকু বলেই অরুণের মা থেমে যায়। অরুণের মা বলে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাব। অরুণের বন্ধুরা তখন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এদিকে তিতলি তার রুমে যাওয়ার পর তার চোখ পড়ে জানলার দিকে। বাইরে একটা গাছের সাথে একটা দোলনা ঝুলছিল। তিতলি ভালো করে খেয়াল করলে দেখতে পায় লাল টুকটুকে শাড়ি পরা এক নারী দোলনায় বসে দোল খাচ্ছে। তিতলি চমকে ওঠে। তখনই সেখানে নীল চলে আসে। তিতলি নীলকে দোলনার দিকে দেখিয়ে বলে, ওখানে কেউ আছে। কিন্তু নীল দোলনায় কাউকেই দেখতে পায় না। তিতলি বারবার বোঝানোর চেষ্টা করে যে সে কাউকে দেখেছে, কিন্তু নীল তার কথা বিশ্বাস করে না। সে বলে, তুই অনেক চিন্তিত, তাই হয়তো ভুলভাল দেখছিস। তিতলি কাঁদতে কাঁদতে বলে, অরুণের পুরো গায়ে তানপুরার তার জড়ানো ছিল। আমাদের সত্যি এই গ্রামে আসা উচিত হয়নি। আমরা যদি এই গ্রামে না আসতাম তাহলে অরুণের সঙ্গে এই ঘটনা ঘটতো না। আমরা এখানে না আসলে অরুণ আজ বেঁচে থাকতো। এরই মাঝে শহর থেকে নিয়ে আসা পুলিশ ডিউটি করতে চলে আসে। এই পুলিশ এই গ্রামের ভয়ঙ্কর ইতিহাসের ব্যাপারে জানে না, তাই সে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে থাকে। ডিউটিরত পুলিশ কেয়ারটেকারকে বলে, এটা তোমাদের কেমন গ্রাম? সব গ্রামে এখন দুর্গাপূজার উৎসব চলছে,
অথচ তোমাদের গ্রামে কোনো উৎসব নেই, কোনো মেলা নেই, প্যান্ডেল কিচ্ছু নেই। ঘটনা কি তোমাদের গ্রামের? কেয়ারটেকার বিরক্ত হয়ে বলে, এত কথা জেনে তোমার লাভ নেই। তুমি শুধু একটা কথা মনে রেখো, এই গ্রামে গান গাওয়া নিষেধ, তাই গান গাইবে না। এরপর কেয়ারটেকার চলে গিয়ে আবার ফিরে এসে বলে, কেউ যদি তোমাকে পেছন থেকে ডাকে তাহলে খবরদার ঘুরে তাকাবে না। কিন্তু পুলিশ কেয়ারটেকারের এই সব কথার মানে কিছুই বুঝতে পারে না। এরপর রাতের বেলায় তিতলি ঘুমিয়ে গেলে জঙ্গলে সেই অদ্ভুত বৃদ্ধা তিতলির রুমে ঢুকে পড়ে। সে ঘুমন্ত তিতলির দিকে তাকিয়ে বলে, নতুন দিদি, তুমি চলে এসেছো? শেষ পর্যন্ত নিশির কথা মনে পড়ল তাহলে তোমার? এরই মধ্যে তিতলির ঘুম ভেঙে যায়। চোখের সামনে বৃদ্ধাকে দেখে তিতলি প্রচণ্ড ভয় পায়। বৃদ্ধা তিতলির দিকে হাতটা এগিয়ে দিয়ে বলে, আমি তোমার জন্য তেঁতুল মাখা এনেছি, খেয়ে দেখবে না? তিতলি এবার ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে বাকি বন্ধুরা ছুটে আসে, সেই সাথে ওই পুলিশও। বৃদ্ধ মহিলাকে দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারে না এই বৃদ্ধ মহিলা কিভাবে বাড়ির ভেতর ঢুকলো। তিতলির বন্ধুরা পুলিশকে দোষারোপ করতে শুরু করে, কারণ তাকে তো বাড়ি পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে, তাহলে সে কেমন ডিউটি করেছে? তখন পুলিশ লোকটা উল্টো তাদেরকে বলে দেয় যে, আমি এখানে ডিউটি করতে এসেছি যাতে আপনারা পালিয়ে না যান। এরপর ওই পুলিশ বৃদ্ধাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে তিতলি অদ্ভুত সুরে গানের আওয়াজ শুনতে পায়। গানের সুর এতটাই মনোমুগ্ধকর ছিল যে তিতলি সুরের খোঁজে একাই প্রাসাদের উপরতলায় চলে যায়। সেই সময় আমরা দেখতে পাই তিতলির পেছনে লাল শাড়ি পরা সেই নারী, অর্থাৎ নিশি। তিতলি খেয়াল করে একটা রুমের ভেতর থেকে গানের আওয়াজ আসছে, তাই সে দরজায় কান পেতে শোনার চেষ্টা করে। সাথে সাথে কেউ একজন জোরে জোরে দরজায় ধাক্কাতে শুরু করে এবং বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিতলি প্রচণ্ড ভয় পেয়ে দ্রুত রুমে ফিরে যায়। নিজের ভীত এবং বিধ্বস্ত চেহারাটা সে একবার আয়নায় দেখতে চায়, কিন্তু আয়নার দিকে তাকাতেই সে দেখতে পায় তার প্রতিচ্ছবির পাশে লাল শাড়ি পরা সেই নারীর প্রতিচ্ছবি। তিতলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই পুলিশ গুনগুন করে গান গাইছিল আর শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই নিশি চলে আসে। নিশি পেছন থেকে পুলিশের নাম ধরে ডাকে। পুলিশ পেছনে তাকাতেই নিশি তাকে নির্মমভাবে হত্যা করে। ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা এসে পুলিশকে দেখে অট্টহাসি হেসে বলে, গান গাইতে নিষেধ করেছিল, কিন্তু শোনেনি, তাই তো মরতে হলো। এরপর আমাদেরকে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। বৌঠানের ভয়ে দীপঙ্কর দরজা বন্ধ করে বসেছিল। তখনই তার এক বন্ধু এসে তাকে ডেকে বলে, আমাদের সাথে চল, আমরা পুলিশের কাছে যাচ্ছি। কিন্তু দীপঙ্কর বলে দেয়, তোরা যা, আমি যাব না। আমি জানি মহেন্দ্রকে বৌঠান মেরেছে, পুলিশরা কেউ কিছু করতে পারবে না। এরই মাঝে দরজার বাইরে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ শুনতে পায় দীপঙ্কর। মেয়েটা তার বন্ধুকে বলছিল, ওকে একটু একা থাকতে দাও, আমি পরে ওকে সব বুঝিয়ে বলবো, তুমি এখন যাও। এটা বলার সাথে সাথেই তার বন্ধুর গলার আওয়াজ থেমে যায়, হয়তো সে চলে গেছে। আর তারপরেই দীপঙ্করের কানে ভেসে আসে নুপুরের শব্দ। আর তার পরক্ষণেই একটা মেয়ের ছায়া দরজায় পড়তে দেখে দীপঙ্কর ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও বৌঠান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখনই বাইরে দাঁড়ানো মেয়েটা দীপঙ্করের নাম ধরে ডাকে। কণ্ঠটা ছিল কমলাবাইয়ের, যাকে দীপঙ্কর পছন্দ করত। পরিচিত কণ্ঠ শুনে দীপঙ্করের ভয় কেটে যায়। সে কৌতূহলবশত দরজার দিকে তাকায়, আর সাথে সাথে পেছন থেকে ওই ভয়ঙ্কর হাত এসে তাকে টেনে নিয়ে যায়। এদিকে বর্তমান সময়ে তিতলি হঠাৎ আয়নাতে নিজেরই একটা ভিন্ন প্রতিচ্ছবি দেখতে পায়। শাড়ি পরা ওই মেয়েটা বলছিল, ওরা ওকে মেরে ফেললো। এটা দেখা মাত্রই তিতলি চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ এটা শুধুমাত্র তার স্বপ্ন ছিল। তার চিৎকার শুনে মেঘলা দৌড়ে এসে তাকে শান্ত করে। এরপর সে তিতলিকে জানায় যে সেদিন ভোরবেলায় নীল তিতলিকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিল। হয়তো সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই নীল তাকে আবারও বেডে শুইয়ে দিয়েছিল। এসব শুনে তিতলি আরো বেশি ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার সাথে এসব কেন হচ্ছে। এরই মাঝে মেঘলা যখন তাকে জানায় যে ওই কনস্টেবল লোকটা মারা গেছে, তখন তিতলি আরো বেশি ভয় পেয়ে যায়। একের পর এক মানুষ মারা যাওয়াতে গ্রামের লোকেরা ভীষণ ক্ষেপে গিয়েছিল। তারা তিতলিকে গ্রাম থেকে বের করে দিতে চাইছিল, কারণ তিতলিরা নিয়ম ভেঙেছে বলেই তো এত সবকিছু ঘটছে। তখন ইন্সপেক্টর তাদেরকে ধমক দিয়ে চুপ করায় আর বলে, আমি রিপোর্টে কি লিখব? কনস্টেবলকে নিশি মেরেছে? যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে ততক্ষণ ওরা এই গ্রাম থেকে বেরোবে না। বরং এটা ভালো হয় যে ওদেরকে তোমরা সবাই নিজেদের বাড়িতে আশ্রয় দাও, এতে ছেলে মেয়েগুলো সেফ থাকবে। কিন্তু কেউ তার কথায় রাজি হয় না, বরং ওই বৃদ্ধ কেয়ারটেকারকে হুমকি দেয় যে সে যদি ওই ছেলে মেয়েগুলোকে খাবার দেয় তাহলে তাকেও একঘরে করা হবে। এটা শুনে ইন্সপেক্টর রেগে তাদেরকে বের করে দেয়। এদিকে আমরা ওই অদ্ভুত বৃদ্ধ মহিলাটাকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল আর বলছিল, ওকে ধরো, ও ঠিক পারবে, ওর মন ভাঙা, কিন্তু মুখে কি মায়া, ওই পারবে। কিন্তু সে যে আসলে কার কথা বলছিল সেটা বোঝা যায় না। এরপর সে একটা কুয়ার সামনে গিয়ে বলে, এটাই সেই কুয়ো,
ওদিকে তিতলি সবাইকে জানিয়ে দেয় যে রাতে ওই দোতলার ঘর থেকে পিয়ানোর আওয়াজ শুনেছিল সে। এরপর সে একটা মেয়ের চিৎকারও শুনেছে। মেয়েটার কণ্ঠ তার খুব পরিচিত, কিন্তু কেউ তার কথা মানতে চায় না, কারণ তারা তো কোনো শব্দই শুনতে পায়নি। বরং তাদের এটা মনে হচ্ছিল যে তিতলির হয়তো ভয়ে জ্বর টর চলে এসেছে, আর সেই জ্বরের ঘরে সে ভুলভাল বকছে। তিতলি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে কোনো ভুল বলছে না, আর ওই দুইজনকেও কোনো মানুষ মারেনি, নিশি অবশ্যই আছে। সে আয়নায় দেখা তার ওই রিফ্লেকশনের ব্যাপারেও সবাইকে জানায়, কিন্তু ঋতু বাদে কেউ তার কথা বিশ্বাস করে না। একটা পর্যায়ে মেঘলা বিরক্ত হয়ে বলে ওঠে, এরকম অশিক্ষিতের মতো কথা বলছিস কেন? তোকে এসব মানায় না। তবে ঋতু এবার তিতলির কথায় বিশ্বাস করতে শুরু করেছিল। সে বলে, এভাবে তো সবাই ভুল বলতে পারে না, নিশ্চয়ই নিশি আছে। এরই মাঝে ওই কেয়ারটেকার এসে বলে, আমাকে তোমরা ক্ষমা করে দিও। অরুণ আর ওই কনস্টেবলের মৃত্যুর জন্য আমিই দায়ী। অরুণ আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল এই বাড়িতেই তোমাদের থাকার ব্যবস্থা করতে। আমি যদি টাকার লোভ না করতাম তাহলে আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না। তখন অনি বলে, আপনি এত আপসেট হবেন না, আপনার তো এখানে কোনো দোষ নেই। আপনার তো জানা ছিল না যে এসব ঘটবে। তবে কেয়ারটেকার বলে, না, আমি জানতাম এরকম হবে। আমার বাবা বলেছিল এই বাড়িতে নিশি থাকে, সে নিজের চোখে দেখেছিল। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর নীল দৌড়ে চলে যায় দোতলার সেই রুমের সামনে। সবাই তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু নীল কারো কথা শোনে না। তার ধারণা ওই রুমের মধ্যে থেকে যদি তিতলি কারোর আওয়াজ শুনে থাকে, তার মানে হলো ওই রুমের মধ্যে কেউ একজন লুকিয়ে আছেন, আর সত্যিটা জানার জন্য তাকে রুমের ভেতর ঢুকতেই হবে। কেয়ারটেকার লোকটা বারবার বলছিল, এমন ভুল তোমরা করো না, ওই দরজা খুললে বিপদ আরো বাড়বে। কিন্তু নীল তার কথায় পাত্তা দেয় না। সে ঠিকই দরজা খুলে ভেতরে চলে যায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। রুমটা দেখেই বোঝা যাচ্ছিল বহু বছর ধরে সেখানে কারোর আসা যাওয়া নেই। ভয়ে ভয়ে বাকিরাও ভেতরে ঢুকে সবকিছু ঘুরে ফিরে দেখতে শুরু করে। এরই মাঝে তিতলির চোখ পড়ে সেখানে থাকা একটা ছবির ওপর, আর ঋতুর চোখ পড়ে একটা পিয়ানোর দিকে। ঋতু পিয়ানোটা চেক করতেই যাবে, তখনই তিতলি বলে ওঠে, এটা গোমস পিয়ানো, ক্যাপ্টেন হেনরির কাছ থেকে কিনেছিল। সেটা শুনে সবাই একটু অবাক হয়। ওদিকে তিতলি অবাক হয় ওই ছবিটা দেখে। সে বলতে শুরু করে, বাহ, আমার শাড়িটা ওকে খুব সুন্দর মানিয়েছে। কিন্তু সে কার কথা বলছিল এটা কেউ বুঝতে পারে না। এরই মাঝে হঠাৎ তিতলির শরীর খারাপ হয়ে পড়লে সবাই তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে বেরোনোর সময় ঋতু ওই পিয়ানোর উপরের কভারটা সরিয়ে দেখে সেটা আসলে গোমস পিয়ানো ছিল। ঋতু তখন ভীষণ ঘাবড়ে যায় যে তিতলি এসব কি করে জানলো। পরদিন সে এই বিষয়টা মেঘলার সঙ্গে শেয়ার করে, কিন্তু মেঘলা তার কোনো কথা শুনতে চায় না। বরং সে বলে যে, আরে আমরা তো নিশিগন্ধা নিয়েই রিসার্চ করছি, সেখান থেকেই হয়তো কোনোভাবে জানতে পেরেছে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে। তখন ঋতু বলে, আচ্ছা, পিয়ানোর কথাটা না হয় বাদ দিলাম, কিন্তু শাড়ির কথাটা কি বলবি? ওই শাড়িটা কি তিতলির? তখন মেঘলা তাকে বুঝিয়ে বলে যে হয়তো তিতলিরও ওরকম একটা শাড়ি আছে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। ঋতু তখন আর কিছুই বলতে পারে না। এদিকে নীল আর ওই কেয়ারটেকার মিলে রান্নার জিনিসপত্র গোছাচ্ছিল। তখনই কেয়ারটেকারের শালা বাজার করে নিয়ে এলে কেয়ারটেকার নীলকে কেরোসিনের স্টোভটা জ্বালাতে বলে বাইরে চলে যায়। নীল ওই স্টোভটা জ্বালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা জ্বলছিল না। এরই মাঝে তার পেছনের দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, আর সাথে সাথে স্টোভটাও জ্বলে ওঠে। নীল সেটা দেখে ভয় পেয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই তার কানে ভেসে আসে একটা মেয়ের চিৎকার। সে বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইছিল। নীল কিছুই বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে। এরই মাঝে ওই কেয়ারটেকার চলে এলে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওদিকে তিতলি হঠাৎ বাড়ির বাইরে ওই বৃদ্ধ মহিলাটাকে দেখে বেশ ঘাবড়ে যায়। মহিলাটা তাকে কাছে ডাকলে তিতলি ভয়ে ভয়ে তার দিকে এগোতে শুরু করে। তার কাছে গেলে ওই মহিলাটা তিতলিকে বলে, পালা পান্না পালা, কাউকে কিচ্ছু বলবি না, আর এখানে কখনো ফিরে আসবি না, আমার দিব্যি, জঙ্গলের মধ্য দিয়ে পালা। এই কথা শুনে তিতলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে অনি ঘরের ভেতর ঘুরে ঘুরে দেখছিল। তখনই একটা বইয়ের দিকে চোখ যায় তার। বইটা খুলতেই অনি চমকে ওঠে, কারণ ওই বইটা ছিল তার মায়ের, যেখানে তার মায়ের স্বাক্ষরও ছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তার মায়ের বই তো এখানে আসার প্রশ্নই ওঠে না। এরই মাঝে হঠাৎ মায়ের কণ্ঠ শুনে সে ভয় পেয়ে যায়। বইটা তার হাত থেকে পড়ে গিয়েছিল। অনি ভয়ে ভয়ে আবারও বইটা তুলে দেখে সেখানে কোনো স্বাক্ষর নেই। তখন সে বুঝতে পারে এটা হয়তো তার মনের ভুল। সেখান থেকে বেরিয়ে এসে দেখতে পায় ঋতু প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে সবাইকে বলছিল, আমি এবার নিশ্চিত যে নিশি সত্যিই আছে। গ্রামের লোকেরা ঠিকই বলছিল, আমাদের সবাইকেও মেরে ফেলবে। আসলে সে আর মেঘলা থানায় গিয়েছিল শহরে ফোন করবে বলে,
কিন্তু সেখানে গিয়ে দেখে থানার একমাত্র টেলিফোনটাও ওই দিন সকালেই ডেড হয়ে গেছে। সেখান থেকেই ঋতু বুঝতে পেরেছিল হয়তো কোনো এক অজানা শক্তি তাদেরকে ওই গ্রামের মধ্যে আটকে রাখতে চাচ্ছে। কিন্তু নীল এবারও তার কথা বিশ্বাস করে না। এসব দেখে ঋতু অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। তখন নীল তাকে বোঝায় যে, দেখ, এখানকার পরিস্থিতিটা খুবই খারাপ। আমরা সবাই কিছু না কিছু হ্যালুসিনেট করছি, তাই আমাদের সবাইকে মন থেকে নয়, মাথা দিয়ে সবকিছু বিচার করতে হবে। তখনই মেঘলা বলে ওঠে, আমার মনে হয় নিশির এই অন্ধবিশ্বাসটাকে টিকিয়ে রাখার জন্য গ্রামের কোনো মানুষ এই কাজগুলো করছে। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে তারা সবাই একসঙ্গে রাতে ঘুমোবে আর যথাসম্ভব অ্যালার্ট থাকার চেষ্টা করবে। সেই কথা মতো ওই রাতে সবাই একসঙ্গেই ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ অনির কানে নিশির ডাক ভেসে আসে। সে তৎক্ষণাৎ তিতলিকে ডেকে তুলে ওই আওয়াজটাকে ফলো করতে করতে পৌঁছে যায় দোতলার রুমে। সেখানে গিয়ে কেন যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করে অনির। সে ওই পিয়ানোর কভারটা সরিয়ে সেটা বাজাতে শুরু করে, আর তিতলি মন্ত্রমুগ্ধ হয়ে সেই সুর শুনতে থাকে, যেন পিয়ানোর এই সুরটা তার অনেক দিনের চেনা। তখনই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওই জমিদার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়িতে পা রাখতেই একটা বাচ্চা মেয়ের সুমধুর কণ্ঠের গান তার মন কেড়ে নেয়। তিনি ওই গানের সুর অনুসরণ করতে করতে ভিতরে গিয়ে দেখেন একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ভীষণ মনোযোগ দিয়ে গানটা গাইছে। সে এতটাই গানের মধ্যে ডুবে গিয়েছিল যে তার পাশে যে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসেছেন তাও তার চোখে পড়ে না। রবি ঠাকুর জানতে চান মেয়েটা কে। তখন নিশির বাবা তাকে জানায় যে ওর নাম নিশিগন্ধা। এত কম বয়সে এত কঠিন একটা গান এত সুন্দরভাবে গাইতে শুনে রবি ঠাকুর নিজেও অবাক হয়ে যান। তিতলির চোখে এই সব দৃশ্য ভাসছিল, আর সে মন দিয়ে অনির সেই সুরটা শুনছিল। এরই মাঝে অনি হঠাৎ মেয়েলি কণ্ঠে বলে ওঠে, সই, আমি নিশি, চিনতে পারছিস আমাকে? এই কথা শুনে তিতলি ভয়ে আটকে ওঠে। এরই মাঝে নীলের ঘুম ভাঙলে সে দেখতে পায় তিতলি আর অনি সেখানে নেই। সে বাকিদেরকে ডেকে বিষয়টা জানায় এবং ওপরের ঘরে চেক করতে যেতে চায়, কিন্তু ঋতু তাদের সঙ্গে যেতে চায় না। তাই অনি আর মেঘলাই এগিয়ে যেতে শুরু করে। তারা ওপরের ঘরে পৌঁছতে না পৌঁছতেই দরজাটা অটোমেটিক্যালি আটকে যায়। নীলরা বাইরে থেকে দরজাটা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজাটা খোলে না। তখন নীল অনেক কষ্টে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে তিতলি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর অনি ভয়ঙ্করভাবে তার দিকে এগিয়ে আসছে। নীল দৌড়ে গিয়ে অনিকে থাপ্পড় মারলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা সেই রুম থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে তিতলি ছাদে দাঁড়িয়ে আনমনে এসব কথাই ভাবছিল। তখন ওই কেয়ারটেকার লোকটা এসে তাকে বলে, জানো দিদি ভাই, আমি ছোটবেলায় শুনেছি নিশির ভয়ে নাকি ওই 6 জনের মধ্যে একজন পাগল হয়ে গিয়েছিল। তার নাম ছিল ধীমান। সে শুধু পাগলই হয়নি, পাগল হয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পুলিশ তার মৃত্যু রহস্য খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুই পায়নি। তাই ওই কেয়ারটেকার লোকটার মনে হচ্ছিল যে নিশ্চয়ই অনিও নিশির ডাকে পাগল হয়ে গেছে, আর তাই তিতলিদের যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাতে হবে। এরই মাঝে অনির ঘুম ভাঙলে মেঘলা তিতলিকে ডেকে নিয়ে যায়, কিন্তু ঘুম ভাঙার পর অনির কিছুই মনে ছিল না। সে এটাও বুঝতে পারছিল না যে সে রাতে ওই দোতলার রুমে কেন গেল, আর সবাইকে বাদ দিয়ে শুধু তিতলিকেই কেন সঙ্গে নিল। এরই মাঝে হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসে তার কানে। কেউ তাকে বলে, ওকে চিঠিগুলো দাও। কিন্তু সমস্যা হলো ওই কণ্ঠ শুধুমাত্র অনি শুনতে পাচ্ছিল, আর কেউ নয়। তাই অনিও আর কিছুই বলতে পারে না। রাতে যখন তিতলি তার রুমে কাজ করছিল, তখনই অনি এসে জিজ্ঞেস করে যে সে ওই মেয়েটার আওয়াজ শুনতে পেয়েছে কিনা। তখন তিতলি তাকে জানায় যে সে কোনো আওয়াজ শুনতে পায়নি। তখন অনি তাকে ওই চিঠির ব্যাপারে জানায়, কিন্তু কোন চিঠি, কিসের চিঠি, সেসবের কিছুই তাদের জানা ছিল না। তাই ওই চিঠির রহস্য খুঁজতে আবারও তারা দোতলার রুমে চলে যায়। সেখানে গিয়ে সবকিছু খুব ভালোভাবে ওলটপালট করে দেখতে থাকে তারা। এরই মাঝে হঠাৎ সে বৃদ্ধ মহিলা সেখানে এসে উপস্থিত হয়। সে অনিদেরকে বলে দেয় যে চিঠিগুলো পিয়ানোর নিচে আছে। অদ্ভুত ব্যাপার হলো অনি সত্যিই পিয়ানোর নিচ থেকে ওই চিঠি ভর্তি বাক্সটা খুঁজে পায়। এরপর তিতলি সেখান থেকে একটা চিঠি বের করে পড়তে শুরু করে। চিঠিতে হাতের লেখাটা তারই ছিল, আর নাম ছিল নিশির। এটা দেখে সে আর অনি দুজনেই ঘাবড়ে যায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় নিশি, তাড়াহুড়ো করে চিঠি লিখছি, কারণ হাতে সময় নেই, ক্লাসে যেতে হবে। বড়বাজার থেকে তোর আর আমার জন্য দুটো বেনারসি কিনেছি। অনেক কষ্টে তোর পছন্দের নীল রঙের বেনারসি খুঁজে পেয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর বেনারসি পাওয়া যায়। তখনই আমরা সত্যিকারের নিশি এবং তার বান্ধবীকে দেখতে পাই। ভীষণ ভালো বন্ধুত্ব ছিল তাদের। নিশি খুব বেশি পড়াশোনা করেনি, গ্রামে থেকে স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু তার বান্ধবী অনেক উচ্চশিক্ষিত। পড়াশোনার খাতিরে সে কলকাতায় শিফট হয়ে গিয়েছিল। সেখান থেকেই সে দুই বান্ধবীর জন্য দুটো সুন্দর বেনারসি কিনে এনেছিল। নিশির নীল রং খুব পছন্দ, তাই তার বান্ধবী তার জন্য নীল রঙের বেনারসি এনেছিল।
সেটা যদিও নিশির পছন্দ হয়, কিন্তু পরবর্তীতে তার চোখ চলে যায় তার বান্ধবীর বেগুনি রঙের বেনারসিটার দিকে। সে ওই বেনারসিটা নেওয়ার জন্য জেদ করতে থাকে, কিন্তু তার বান্ধবী সেটা তাকে দিতে রাজি হয় না। এটা নিয়ে দুই বান্ধবীর মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। এরই মাঝে জমিদার বাড়িতে নিশির বিয়ে হয়ে যায়। প্রাণের বান্ধবীকে ছেড়ে যাওয়ার কষ্টে অনেক কান্নাকাটি করে নিশি, কিন্তু তার মধ্যেও বান্ধবীর বেগুনি রঙের বেনারসিটার কথা তার মাথা থেকে বেরোয় না। তখন তার বান্ধবী তাকে আশ্বস্ত করে যে সে নিশির বৌভাতের অনুষ্ঠানে একবার ওই শাড়িটা পরেই সেটা নিশিকে দিয়ে দেবে। তখন নিশি একটু অভিমান করে বলে, তুই ওই শাড়িটা একদম পরবি না, তাহলে তোকে আমার থেকে বেশি সুন্দর দেখাবে। এরই মাঝে হঠাৎ চিঠিগুলো পড়ে বর্তমান তিতলি ঘাবড়ে যায়। সে ওই বৃদ্ধ মহিলাকে দোষ দিয়ে বলতে থাকে যে ওই মহিলা নিশ্চয়ই আমাদের ভুলভাল দেখাচ্ছে, এগুলো সত্যি হতে পারে না। এরই মাঝে বাকিরাও সেখানে চলে আসে। ঋতু ওই বৃদ্ধ মহিলাকে দেখে বলে ওঠে, আমি জানতাম ওই বুড়িটাই সবকিছু করছে, ওই সবাইকে মারছে, নিশ্চয়ই ও কালো জাদু জানে। বৃদ্ধ মহিলা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু কেউ তার কথা শুনে না। এদিকে নীল এটা ভেবে পাচ্ছিল না যে ওই বৃদ্ধ মহিলা হুটহাট তাদের বাড়িতে ঢুকে পড়ে কিভাবে। তখন বৃদ্ধ মহিলা তাকে জানায় যে এই বাড়িটা আমার অনেক দিনের চেনা, তাই এখানে আসতে আমার কোনো সমস্যা হয় না। এই কথা শুনে মেঘলা বিরক্ত হয়ে তাকে জোর করে সেখান থেকে বের করে দিতে শুরু করে। যাওয়ার সময় বৃদ্ধ মহিলা আবারও তিতলিকে বলে, পালা পান্না পালা, এখানে আর কখনো ফিরে আসবি না, আমার দিব্যি জঙ্গলের রাস্তা দিয়ে পালা। কথাগুলো শুনে তিতলি আবারও ঘাবড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, আমার নাম পান্না নয়, আমি তিতলি। বৃদ্ধ মহিলা তখন এক ভয়ঙ্কর হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নীল অনেকে জেরা করতে শুরু করে যে তুই কি আজকেও ঘোরের মধ্যে এখানে চলে এসেছিস? কোনো কিছু না জেনে বুঝেই ওই বুড়ি মহিলা আর তিতলিকে এখানে নিয়ে এসেছিস? তখন অনি বলে, আমি তোকে সব বুঝিয়ে বলছি। কিন্তু নীল তার কোনো কথা শুনতে চায় না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে বলে, আমি আর এসব মেনে নিতে পারছি না। এখানে কি শুধু আমি একাই লজিক্যাল কথা ভাবছি নাকি? ঋতু তখনও সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তাদের আগামীকাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, না হলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে। কিন্তু নীল কোনো মতেই সেসব মানতে চায় না। এসব নিয়ে তাদের বন্ধুদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরই মাঝে অনি ঋতুর পেছনে নিশির ছায়া দেখতে পায়। এটা দেখেই সে ভয়ে চিৎকার করে বলে ওঠে, ঋতু সরে যা। এরপর সে হন্তদন্ত হয়ে সেখান থেকে সবাইকে নিয়ে বেরোতে শুরু করে আর বলতে থাকে, আমাদের হাতে কাল সকাল পর্যন্ত সময় নেই, এখনই বেরোতে হবে। কিন্তু এসব কথার মাঝেই হঠাৎ অনি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা যায়। বলাই বাহুল্য যে এর পেছনেও নিশির হাত ছিল, কিন্তু সেটা কেউ উপলব্ধি করতে পারে না। সকালে নিশির লাশটাকে সামনে নিয়ে সবাই হাউমাউ করে কাঁদছিল। তার মাঝেই ঋতু বলে ওঠে, আমরা কেউ বাঁচবো না, সবাই একে একে মরবো। এরই মাঝে নীল পুলিশকে নিয়ে সেখানে পৌঁছে যায়। কেয়ারটেকার লোকটাও এসব দেখে ভীষণ ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি বলেছিলাম তোমরা এখান থেকে পালাও, এখানে থাকলে তোমরা কেউ বাঁচতে পারবে না, কিন্তু আমার কথা তোমরা কেউ শুনলে না। এসবের মাঝেই পুলিশ অনির লাশটা নিয়ে সেখান থেকে চলে যায়, আর তাদের সাথে তিতলির বাকি বন্ধুরাও বেরিয়ে যায়। অনির কথা ভীষণ মনে পড়ছিল তিতলির। এমন সময় আনমনে হঠাৎ ওপরের জানালার দিকে তাকালে সে একটা ছায়া দেখতে পায়। তিতলি ওদিকে তাকানোর সাথে সাথেই ছায়াটা সরে যায়। তিতলি তখন কৌতূহলবশত একাই পৌঁছে যায় ওপরের ওই ঘরে। সেখানে যাওয়ার পর অতীতের কিছু আবছা দৃশ্য ভেসে ওঠে তার চোখের সামনে। সেদিন সে কিছু একটা দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তখনই পান্না নামের একটা ছোট্ট মেয়ে সেখানে আসলে তিতলি অর্থাৎ নিশির সে বান্ধবী বলেছিল যে পালা পান্না পালা, কাউকে কিচ্ছু বলবি না, আর এখানে কখনো ফিরে আসবি না, আমার দিব্যি তুই জঙ্গলের রাস্তা দিয়ে পালা। অর্থাৎ ঠিক সেই কথাগুলোই যেগুলো এতদিন ধরে ওই বৃদ্ধ মহিলা তিতলিকে বলে আসছিল। এরপর আমরা অতীতের ওই 6 জনের মধ্যে একজন হেমচন্দ্রকে দেখতে পাই। সে তার বাড়ির কেয়ারটেকার কাশির সঙ্গে দেখা করতে একদিন জঙ্গলে গিয়েছিল। কাশি মূলত তাকে সেখানে ডেকেছিল, কিন্তু সেখানে পৌঁছতেই একটা মেয়ের কণ্ঠ তার নাম ধরে ডেকে ওঠে। পেছন ফিরতেই হেমচন্দ্র দেখা পায় তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ, অর্থাৎ নিশির। সে নিশির হাত থেকে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। ছুটতে ছুটতে একটা পর্যায়ে কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে যায় সে। জিনিসটা আর কেউ নয়, কাশির লাশ ছিল। এটা দেখে হেমচন্দ্র প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই তার সামনে এসে দাঁড়ায় নিশি, এবং সাথে সাথেই হেমচন্দ্রের জীবনেরও অবসান ঘটে। খবরটা শুনে তার বন্ধু ভীষণ রেগে যায়। সে জমিদার বাড়িতে গিয়ে চিৎকার করে বলতে থাকে, বৌঠান, আমি জানি তুমি ভূত হয়ে সবাইকে মেরে বেড়াচ্ছ। তুমি যদি এই মৃত্যুতাণ্ডব বন্ধ না করো তাহলে আমি কিন্তু এই পুরো বাড়ি জ্বালিয়ে দেব। এরই মাঝে সেখানকার কাজের লোক দৌড়ে এসে বলে, আপনি কার কথা বলছেন? লোকটা বলে ওঠে, আমি রাজশেখরের নতুন বউয়ের কথা বলছি। ও মরে গিয়ে ভূত হয়ে এখন আমাদেরকে মেরে বেড়াচ্ছে। কথাটা শুনে লোকটা অবাক হয়ে বলে, উনি ভূত হতে যাবেন কেন? উনি তো বেঁচে আছেন। এই মাত্রই রাজশেখর বাবুর সঙ্গে বাইরে গেলেন, আমি নিজের চোখে দেখেছি।
এই কথা শুনে রাজশেখরের বন্ধু হতবাক হয়ে যায়। ওদিকে বর্তমানের তিতলি ওই জঙ্গলের ভেতরে গিয়ে পান্নাকে খুঁজতে শুরু করে। এই পান্না আর কেউ নয়, ওই বৃদ্ধ মহিলাটাই ছিল, মানে অতীতের ওই বাচ্চা মেয়েটা আর কি। তিতলি খুঁজতে খুঁজতে ওই কুয়োর কাছে গিয়ে পান্নার দেখা পায়। তিতলির মুখে নিজের নাম শুনে পান্না বুঝতে পারে তিতলির অতীতের সব কথাগুলো মনে পড়ে গেছে। সেটা দেখে পান্না ভীষণ খুশি হয়। তারা দুইজন মিলে অতীতের স্মৃতিচারণ করতে শুরু করে। বিয়ের 3 দিন পর নিশির শ্বশুরবাড়িতে তার সোনামুখীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তার বান্ধবীও এসেছিল। তাকে ওই বেনারসিটা পড়তে দেখে নিশির খুব অভিমান হয়। তবে তার বান্ধবী তাকে আশ্বস্ত করে যে অনুষ্ঠান শেষ হয়ে গেলেই সে বেনারসিটা নিশিকে দিয়ে দেবে। এরপর তাদের অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরও উপস্থিত ছিলেন। নিশির শ্বশুরমশাই বিশেষভাবে তাকে দাওয়াত করে এনেছিলেন তার ছেলে অর্থাৎ রাজশেখরের গান শোনার জন্য। তিনি আসরে গিয়ে বসলে রাজশেখর গান গাইতে শুরু করে। অসাধারণ কণ্ঠ ছিল তার। সবাই মুগ্ধ হয়ে তার গান শুনছিল। নিশি আর তার বান্ধবীও সেখানে ছিল। এসবের মাঝেই হঠাৎ রবি ঠাকুর রাজশেখরকে থামিয়ে দিয়ে নিশিকে গান গাইতে বলেন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। রাজশেখরও একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তবে যখনই নিশি গান গাইতে শুরু করে তখন সবাই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তার গান গাওয়া শেষ হলে রবি ঠাকুর রাজশেখরকে উদ্দেশ্য করে বলে, তোমার গানের গলা অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নিশি যখন গান গায় সে শুধুমাত্র মুখ বা মন থেকে গায় না, সে গায় আত্মা থেকে। আর তাই ওর গানে এত মায়া। তুমি ওর এই প্রতিভাটাকে কখনো দমিয়ে রেখো না, ওকে গাইতে দিও। রাজশেখর রবি ঠাকুরের কথা মাথা পেতে মেনে নেয়। নিশির এত প্রশংসা শুনে তার বান্ধবীও ভীষণ খুশি হয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে জানিয়ে দেন যে এবারের বিজয়া দশমীর অনুষ্ঠানে তিনিও আসবেন, আর সেই অনুষ্ঠানে নিশিকে গান গাইতে হবে। সেটা শুনে নিশি খুব ইমোশনাল হয়ে পড়ে। পরদিন দুই বান্ধবী বাগানে গল্প করছিল। এবারের বিজয়া দশমীর অনুষ্ঠান নিশির জন্য অনেক স্পেশাল ছিল। রবি ঠাকুরের সামনে গান গাওয়ার জন্য তাকে তোড়জোড় করে অনেক অনুশীলন করানো হচ্ছিল। সে চাইছিল তার বান্ধবীও যেন সেই অনুষ্ঠানে আসে, কিন্তু তার বান্ধবী জানায় যে তার পক্ষে বিজয়াতে থাকা সম্ভব হবে না, কারণ তাকে পড়ার জন্য আবারও কলকাতায় ফিরে যেতে হবে। সেটা শুনে নিশির খুব অভিমান হয়, কিন্তু তার বান্ধবী তাকে বুঝিয়ে শুনিয়ে ঠিক মানিয়েও ফেলে। এরই মাঝে পান্না তাদের দুজনের জন্য তেঁতুল মেখে আনে। নিশির বান্ধবীর তেঁতুল মাখা অনেক পছন্দ ছিল। এটা নিয়েও তাদের দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়ে যায়। আর তাদের খুনসুটি দেখে পান্না হাসতে থাকে। অতীতের এসব সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনে করে তিতলি আর পান্না আজও হাসতে থাকে। পান্না তিতলিকে জিজ্ঞেস করে তার সেবারের বিজয়ের কথা মনে আছে কিনা। তিতলি বলে, আছে। নিশির কথা ভেবে সেবার বিজয়াতে তার বান্ধবীও এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যার জন্য এই অনুষ্ঠানটা স্পেশাল হতে যাচ্ছিল সেই মানুষটাই আসে না, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। সে উপহারস্বরূপ নিশিকে একটা তানপুরা পাঠিয়ে ক্ষমা চেয়ে নেয়। নিশি সেটা দেখে ভীষণ কষ্ট পায়। তখন তার বান্ধবী তাকে গিয়ে সামলায়। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন না, তাই নিশিও ওই অনুষ্ঠানে গান গাইতে চায় না। তখন তার বান্ধবী তাকে বোঝায় যে রবি ঠাকুর আসতে পারুক বা না পারুক, তিনি যেহেতু একটা আদেশ দিয়েছেন সেটাকে মান্য করা উচিত। তাই বান্ধবীর কথা মতো নিশি ওই রাতে গান গাইতে শুরু করে। রবি ঠাকুর না আসাতে তার মনের মধ্যে জমে থাকা কষ্ট আর অভিমান মিলেমিশে এক অদ্ভুত মায়াবী সুর তৈরি হয় তার কণ্ঠে। তার বান্ধবী ওপরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সেই গান শুনছিল, আর তার মাঝেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এরই মাঝে বর্তমানের ওই বৃদ্ধা পান্না তিতলিকে বলে, জানো নতুন দিদি, ওরা আমার সামনে বলেছিল ওরা বাড়িসহ মা ঠাকুরনকে জ্বালিয়ে দেবে। মা ঠাকুরন বলতে সে আসলে নিশিকে বুঝিয়েছে। মূলত একের পর এক মৃত্যু হওয়াতে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই ওই 6 জনের মধ্যে যারা বাকি ছিল তারা ওই জমিদার বাড়ি পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে তিতলি আর পান্না জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ওদিকে তিতলিকে খুঁজে না পেয়ে তার বন্ধুরা চিন্তায় পড়ে যায়। তারা পুলিশকে নিয়ে সারা জঙ্গলে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে কুয়োর পাশে গিয়ে তারা দুজনকে একসঙ্গে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। তারা ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে তিতলিকে ছাড়িয়ে নিয়ে আসে। বাড়ি ফেরার পর তারা তিতলিকে হাজারটা প্রশ্ন করতে থাকে যে ওই বৃদ্ধা মহিলা তাকে জোর করে নিয়ে গিয়েছিল কিনা, তাকে মারার চেষ্টা করেছে কিনা, কিন্তু তিতলি সেসবের কোনো কিছুর উত্তর দেয় না। সবার অতিরিক্ত প্রশ্নে বিরক্ত হয়ে একটা পর্যায়ে এসে বলে ওঠে, তোরা কোনো রকম প্রশ্ন না করে আমাকে একটা সাহায্য করতে পারবি? আমি কি আমার সবচেয়ে কাছের বন্ধুদের থেকে এতটুকু ফেভার আশা করতে পারি? সবাই তখন চুপচাপ তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর তিতলি ওই চিঠি ভর্তি বাক্সটা এনে তার বন্ধুদেরকে দেখায় আর বলে, এবার বিজয়াতে আমরা এখানে আরও একটা অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানে একজন মানুষকে আনতেই হবে। এরপর আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে রাজশেখরের ওই বন্ধু হেমচন্দ্র নিশিগন্ধার ছবির সামনে দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে বলতে থাকে, আমি তোমাকে নিজ চোখে মরতে দেখেছি, তুমি বেঁচে থাকো কি করে? সে নিশির ওই ছবি সহ পুরো বাড়িটাতে আগুন লাগিয়ে দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই গিয়েছিল।
সেটা বুঝতে পেরে কেয়ারটেকার দৌড়ে আসতে থাকে তাকে বাধা দেওয়ার জন্য। এদিকে হেমচন্দ্র যখনই তার হাতের লণ্ঠনটা নিশির ছবির দিকে ছুঁড়ে মারতেই যাবে, তখনই নিশির কণ্ঠ ভেসে আসে তার কানে। সে বলে, হেম ঠাকুরপো, এই ছবিটা যে আমার খুব পছন্দের। হেমচন্দ্র আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই নিশি বলে ওঠে, গানটা আমায় শেষ করতে দিলে না ঠাকুরপো। এই বলে সে বিকট শব্দে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। সেই শব্দ পৌঁছে যায় কেয়ারটেকারের কানেও। তবেই সে কিছু করার আগেই হেমচন্দ্রের কাটা মাথাটা এসে পড়ে তার সামনে। এটা দেখে কেয়ারটেকার লোকটা ভয়ে একেবারে পাথর হয়ে যায়। এদিকে বর্তমানে তিতলি বিজয়া দশমীর দিন আবারও ওই প্রাসাদের মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে সাজায়। তারপর নিশিকে রবি ঠাকুরের উপহার দেওয়া সেই তানপুরাটা নিয়ে গান গাইতে শুরু করে। সেই গান যেটা নিশি কখনোই শেষ করতে পারেনি। সেই গান শুনে গ্রামের লোকেরা প্রাসাদে এসে জড়ো হয়। আর সেই সাথেই সেখানে বিলাসবহুল গাড়িতে করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিও এসে হাজির হয়। তিতলির গান শেষ হতে না হতেই লোকটা ভিতরে এসে চিৎকার করতে শুরু করে যে, কি হচ্ছে এখানে? তখনই ইন্সপেক্টর তাদিকে এগিয়ে যায়। তাকে দেখে লোকটা বলে ওঠে, আপনি আমাকে হুমকি দিয়েছিলেন যে আমি এখানে না আসলে আমার নামে কোর্টের সমন পাঠাবেন। আপনার সাহস তো কম নয়। আপনি জানেন আমি কে? একটা ফোন করলেই আপনার ট্রান্সফার হয়ে যাবে। তখন তিতলি বলে ওঠে, আমি খুব ভালো করেই জানি আপনি কে। আপনি রুদ্রশেখর ঘোষাল, রাজশেখর ঘোষালের ছেলে, যে কিনা এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তার মুখে নিজের এবং নিজের বাবার কথা শুনে রুদ্র ভীষণ অবাক হয়। সে রেগে গিয়ে তিতলিকে বলে, এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার বাবা নিজের বাড়ি ছেড়ে কেন পালাবে? তখন তিতলি বলে, নিশিগন্ধা ঘোষালের কথা মনে আছে? এই বাড়ির মা ঠাকুরন, আর বর্তমানে এই গ্রামের নিশি। আজ থেকে 85 বছর আগে ও যে গানটা শুরু করেছিল, সেটা আজ আমি শেষ করব। আর নিশিগন্ধা সেই গানটা শেষ করতে পারেনি কেন জানেন? কারণ গানটা গাইতে গাইতে ও মারা গিয়েছিল। ওকে মেরে ফেলা হয়েছিল। এই কথা শুনে তিতলির বন্ধুরা সহ সবাই হতবাক হয়ে যায়। তখনই আমরা অতীতের সেই ভয়ঙ্কর রহস্য জানতে পারি। সোনামুখীর অনুষ্ঠানে বাড়ি ভর্তি মানুষের মধ্যে তিতলির গান গাওয়াতে 6 বন্ধু ভীষণ রেগে গিয়েছিল। বনেদি বাড়ির বউ এভাবে জনসমক্ষে গলা ছেড়ে গান গাইবে, এটা তারা একেবারেই মানতে পারছিল না। নিশিগন্ধার নামে ইচ্ছে মতো আজে বাজে কথা বলতে শুরু করে তারা। সেটাই ছিল বিজয়া দশমীর রাত। ওই রাতেই নিশির আবারও সবার সামনে গান গাওয়ার কথা ছিল, যেটা ওই 6 বন্ধু কোনো মতেই সহ্য করতে পারছিল না। এরই মাঝে নিশি গান গাইতে শুরু করে, আর নিশির বান্ধবী ওপরতলায় দাঁড়িয়ে মন দিয়ে সেই গান শুনতে থাকে। এমন সময় হঠাৎ কেউ একজন এসে সেতারের তার দিয়ে নিশির গলা পেঁচিয়ে ধরে। নিশি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। লোকটা আর কেউ নয়, রাজশেখর নিজেই ছিল। সবার সামনে তাকে বাদ দিয়ে নিশির প্রশংসা করাটা রাজশেখর সেদিন মানতে পারেনি। তাই সে নিশিকে বলে, তুমি তো প্রাণ দিয়ে আত্মা দিয়ে গান গাও, তাই না? তাহলে ঠিক আছে, আজ তুমি তোমার প্রাণটাই দিয়ে দাও। এই বলে সে দুর্গামূর্তির সামনেই নিশিকে নির্মমভাবে হত্যা করে। ঘটনাক্রমে সেই সময় বাড়িতে বেশি লোক ছিল না, তাই গ্রামের কেউ এই ভয়ঙ্কর দৃশ্যের ব্যাপারে জানতেও পারে না। শুধু জেনেছিল নিশির ওই বান্ধবী, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন সে তার বান্ধবীকে বাঁচাতে পারেনি। আর ছিল পান্না, যাকে তার ওই নতুন দিদি পালিয়ে যেতে বলেছিল, কারণ সে জানত পান্না ধরা পড়লে তাকেও মেরে ফেলা হবে। তিতলির মুখে এই সব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর রুদ্রশেখর তো এসবের কিছু মানতেই চায় না। তখন তিতলি বলে ওঠে, আমি যা বলছি তার সবটাই সত্যি, কারণ আমি নিজ চোখে আমার প্রাণের বান্ধবী নিশিকে মরতে দেখেছি। আমি ওর সেই বান্ধবী আশালতা। এটা শুনে রুদ্র টিটকারি দিয়ে বলে, তুমি তো বলেছিলে নিশিগন্ধা 85 বছর আগে মারা গেছে, তাহলে তোমার বয়স কত? হিসাব অনুযায়ী তো তোমার বয়স 100 বছরের ওপরে হওয়ার কথা। তিতলি তখন জানায় যে তার বয়স 24। সেটা শুনে রুদ্রশেখর বলে, তাহলে তুমি নিশির এই গল্প কোথা থেকে জানলে? স্বপ্নে দেখেছ? তিতলি বলে, স্বপ্নে নয়, স্মৃতিতে। কিন্তু তার এই কথা রুদ্র মানতে চায় না। সে সবাইকে জানিয়ে দেয় যে ওই রাতে নিশিগন্ধা মারা যায়নি। নিশিগন্ধার বড় সতীন অর্থাৎ রুদ্রশেখরের মা রুদ্রর সঙ্গে বিদেশে সেটেল হয়ে গিয়েছিল, আর তার বাবা অর্থাৎ রাজশেখরের সঙ্গেই নিশিগন্ধা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তিতলি বলে ওঠে, নিশি কোথাও যায়নি, ওকে মেরে ফেলা হয়েছিল। নিশিগন্ধাকে সেই রাতে বাঁচাতে না পারলেও এর পরবর্তীতে আশালতা রাজশেখরকে হুমকি দিয়েছিল যে সে যদি গ্রামের সবার সামনে নিজের ভুল স্বীকার করে পুলিশের কাছে স্যারেন্ডার না করে, তাহলে আশালতা নিজেই পুলিশের কাছে গিয়ে সবটা জানিয়ে দেবে। কিন্তু এটা তো আর রাজশেখর হতে দিতে পারে না। তাই আশালতার মুখ বন্ধ করার জন্য ওই রাতের অন্ধকারে জোর করে মেয়েটার সম্মানহানি করে, আর তারপর তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এসব কথা সবাইকে জানানোর পর তিতলি বলে ওঠে, ওই নির্মম মৃত্যুর পর আমার আত্মা মুক্তি পেয়েছিল, কারণ আমার ভাগ্যে আগুন জুটেছিল। কিন্তু নিশিগন্ধা মুক্তি পায়নি, কারণ রাজশেখর তার লাশটা কোথাও পুঁতে রেখেছে। তার মুখাগ্নি হয়নি,
তাই তিতলি সরাসরি রুদ্রশেখরকে জিজ্ঞেস করে যে তার বাবা ওই লাশটা কোথায় পুঁতে রেখেছে। কিন্তু রুদ্রশেখর সেসবের কোনো কিছুই মানতে চায় না, বরং তিতলিকে মিথ্যাবাদী প্রমাণ করে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তখন তিতলি বলে, আচ্ছা মানলাম রাজশেখরের কোনো দোষ নেই, তাহলে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল কেন? আর আপনারাই বা কেন এত বড় বাড়ি রেখে বিদেশে পাড়ি জমালেন? বর্তমানে প্রপার্টির যা দাম সেই হিসেবে তো এটা আপনাদের কাছে সোনার খনি। তাহলে এই সোনার খনির এমন দুরবস্থা কেন? তাছাড়া আপনি প্রতিনিয়ত জানতে পারছেন যে আপনার বাড়িতে একটার পর একটা মানুষ খুন হচ্ছে, তারপরেও আপনি একটা বারের জন্য চেক করতে এলেন না কেন? কথাগুলো শুনে রুদ্রশেখরের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু তিতলির প্রশ্নগুলোর উত্তর তার কাছে ছিল না। তাই সে রেগে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে ইন্সপেক্টর তাকে বাধা দিয়ে তার কাছে ওই বাড়িটা খুঁড়ে দেখার পারমিশন চায়, যাতে নিশির লাশ আদৌ ওই বাড়ির আশেপাশে কোথাও আছে কিনা সেটা খতিয়ে দেখা যায়। কিন্তু রুদ্রশেখর তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে ওই বাড়ির একটা ইটকেও স্পর্শ করার পারমিশন দেবে না। আর যেহেতু এই বাড়িটা একটা হেরিটেজ প্রপার্টি, তাই এসব অলৌকিক গল্প শুনে কোর্টও এই বাড়ি খোঁড়ার পারমিশন দেবে না। তিতলির বন্ধুরা তখন খুব চিন্তায় পড়ে যায়। ওদিকে রুদ্রশেখর বাইরে বেরোতেই গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরে, কিন্তু রুদ্র তাদেরকে হুমকি ধামকি দিয়ে ঠিকই বেরিয়ে যায়। গাড়ি নিয়ে সে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে ছুটছিল, তখনই হঠাৎ তার কানে নিশির ডাক ভেসে আসে। রুদ্রশেখর। কণ্ঠটা শুনতেই রুদ্রশেখর বুঝে যায় তাকে কে ডাকছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা হতে পারে না, তুমি তো মরে গেছো। তার মানে ওই রাতে যে নিশিগন্ধা মারা গিয়েছিল এটা রুদ্রশেখরও জানত। নিশির অতৃপ্ত আত্মা রুদ্রের চারপাশে ঘুরে তাকে ভয় দেখাতে শুরু করে। তাই সে আবারও ছুটে আসে জমিদার বাড়িতে। তাকে দেখে বাকিরা অবাক হলেও তিতলি একটু অবাক হয় না। রুদ্র দুর্গার সামনে মাথা ঠুকে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, আমাকে বাঁচাও মা, রক্ষা করো। তখন তিতলি বলে, আমি জানতাম নিশি আপনাকে গ্রাম থেকে বেরোতে দেবে না, এখন কি সত্যিটা বলবেন? তখন রুদ্র বাধ্য হয়ে সবটা স্বীকার করে নেয়। সে স্বীকার করে নেয় যে ওই রাতে সত্যি রাজশেখর নিশিগন্ধাকে খুন করেছিল, এবং গ্রামের মানুষরা যাতে এই বিষয়টা জানতে না পারে তাই পরদিন সকালে নিজের কাজের মেয়েকে লম্বা ঘোমটা টেনে দামি শাড়ি পরিয়ে নিশিগন্ধা সাজিয়ে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যায় নিরুদ্দেশে, যাতে সবাই ধরে নেয় যে নিশিগন্ধা কোনো কারণে তার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। এসব কথা শোনার পর তিতলি রুদ্রকে জিজ্ঞেস করে, আপনি এই বিষয়গুলো কবে থেকে জানতেন? রুদ্র বলে, বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে এই সব কিছু আমাকে বলে গিয়েছিল, আর তার সাথে আমাকে সতর্ক করে দিয়েছিল যে আমি যেন কোনোদিন গান না গাই, কারণ গান গাইলেই মৃত্যু হবে। ওই দিনের পর থেকে আমার বাবাও আর কখনো গান গায়নি। এতদিন পর অতীতের কথাগুলো মনে পড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল রুদ্রর। সেই সাথে তার এটা ভেবেও খারাপ লাগছিল যে তার বাবার করা ভুলের কারণে তার বাকি 6 বন্ধু শাস্তি পেয়েছে, আর এখন শাস্তি পাচ্ছে গ্রামের লোকেরা। কিন্তু তিতলি বলে, আপনার বাবার 6 বন্ধু অকারণে শাস্তি পায়নি, তারাও তাদের অন্যায়ের শাস্তি পেয়েছে, কারণ তারাও সেই রাতে নিশিগন্ধার মৃত্যুর তামাশা দেখেছে। আর শুধু নিশিগন্ধাই নয়, তার সন্তানেরও। এই কথা শুনে সবাই আবারও অবাক হয়। তখন তিতলি ওরফে আশালতা তাদেরকে জানায় যে মৃত্যুর সময়টাতে নিশিগন্ধা প্রেগনেন্ট ছিল। যেহেতু ওই জঘন্য মানসিকতার লোকগুলো তার সন্তানকেও মেরে ফেলেছে, তাই নিশিও প্রথমে ওই লোকগুলোকে মেরেছে আর তারপর তাদের বংশের লোকেদেরকে মারছে। সবটা শোনার পর রুদ্রশেখর ফাইনালি তাদেরকে জানিয়ে দেয় যে নিশি আর তার সন্তানের লাশ ওই দুর্গামূর্তির নিচেই পুঁতে রাখা হয়েছে। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু পরক্ষণেই হঠাৎ এক বিকট চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে এসে দেখে রুদ্রশেখর মারা গেছে, অর্থাৎ নিশি তার প্রতিশোধ সম্পূর্ণ করেছে। এরপর ওই দুর্গামূর্তি খুঁড়ে নিশির লাশটা উদ্ধার করা হয়। পরদিন তিতলিরা সবাই শহরের উদ্দেশ্যে রওনা হয়, আর যাওয়ার সময় নিশির ওই তানপুরাটাও তিতলি সঙ্গে করে নেয়। যাওয়ার সময় ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে যে নিশির বডিটা পোস্টমর্টমের পর কি করবে। তিতলি বলে, ওটা আমি রিসিভ করব। আমি ওর শেষকৃত্যের কাজ ওর বাবার বাড়ির গ্রামে গিয়ে করতে চাই, কিন্তু ওই গ্রামের লোকেরা বলে মা ঠাকুরন আমাদের কাছে দেবীর সমান, তাই তার শেষকৃত্যের কাজ আমাদের গ্রামেই হবে। তিতলিও সেটা মেনে নেয়, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে অন্যায় যতই লুকিয়ে করা হোক না কেন, একটা না একটা সময় সেটা সবার সামনে ফাঁস হয়েই যায়, আর তার শাস্তিটাও অন্যায়কারীকে পেতে হয়। এই বিষয়টাই মূলত আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।